চলার পথে স্মৃতিরেখা মণ্ডল, গ্রাম ডাকঘর ঠিবা, বীরভূম থেকে আপনার চিঠিটি দিয়েই শুরু করি। চলার পথে কত ঘটনা ফেলে আসি পথের ধারে, যা আর কুড়িয়ে পাওয়া যায় না কোনো দিন। সেবার গিয়েছিলাম বেনারস। ফেরার ট্রেনে প্রতিটি কামরায় অজস্র ভিড়ের মাঝে কোনো রকমে ঠাঁই হলো একটা সিটে। গঙ্গাসাগর মেলার হিড়িকে বৃদ্ধ বৃদ্ধাদের ভিড়ে সংরক্ষিত আসন বলে আলাদা কিছু ছিল না। দুসার সিটের ফাঁকে ঠাসাঠাসি ভাবে হামাগুড়ি দিয়ে কোনো রকমে একটু জায়গা করে বসে থাকা জনা কয়েক বয়স্ক মহিলার মধ্যে আমার সিটের নিচে অসহায়ভাবে এক মহিলাকে বসে থাকতে দেখে বড় মায়া হলো। টেনে হিঁচড়ে তুলে আমার সিটের পাশে কোনো রকমে ওই মহিলাকে বসিয়ে মুখের পানে চেয়ে দেখেই চমকে উঠলাম। এ কি? এ তো ঠিক আমার হারিয়ে যাওয়া বৃদ্ধা মায়ের মতো দেখতে। সেই চোখ, সেই মুখ। জানি এই পৃথিবীতে একজন মানুষের সঙ্গে আর একজনের পুরোপুরি মিল থাকে না, কিন্তু এই মহিলা যে হুবহু আমার মায়ের মতো। একবার মা বলে ডাকতে গেলাম, সাহস হলো না। ওর সহযাত্রীরা আমার এই অস্বাভাবিক আচরণ দেখে অবাক হচ্ছে। জানি মা হারালে মা পাওয়া যায় না। সারা জীবন চলার পথে কত মানুষ দেখলাম, কত মানুষকে হারালাম, কত রাজপথ জনপথে কত মানুষের সঙ্গে আলাপ হলো। কিন্তু আজ এই চলার পথে কি করে বলি, মাগো তুমি আমার সত্যিকারের মা হয়তো নও, কিন্তু হারিয়ে যাওয়া মায়ের প্রতিচ্ছবি হয়ে আমার কাছে ধরা দিয়ে আমার মায়ের স্থান পূরণ করলে। ভক্তিভরে একটা প্রণাম করলাম। আমাদের গন্তব্যস্থল বর্ধমান স্টেশন। ওরা যাবে হাওড়া স্টেশন, তারপর গঙ্গাসাগর মেলা। জানি লক্ষ মানুষের ভিড়ে কোথায় হারিয়ে যাবে। চলার পথের দূরত্ব বাড়তে লাগলো ক্রমশ। কানে ভেসে এলো গানের সেই সুর। হাজার বছর ধরে কত নদী প্রান্তর পেরিয়ে গেলাম, এ চলার মানে তবু বোঝা গেল না, আমি হারিয়ে গেলাম। স্মৃতিরেখা মণ্ডল, গ্রাম ডাকঘর ঠিবা, বীরভূম। সৌরভ শাহরিয়ার, মানিকপুর, বেলমুড়ি, হুগলি থেকে লিখছেন পথ চলার সাথে প্রাত্যহিকীকে। বাড়ি ফিরেই বাবার খেয়াল হলো দিদির বিয়ের জন্য ব্যাংক থেকে যে টাকা তুলেছিলেন, সোনার দোকান থেকে যে গয়নাগুলো নিয়ে ব্যাগে রেখেছিলেন, সেই ব্যাগটি চুরি গেছে। নানান লোকে নানান পরামর্শ দিলে, কেউ বলে থানায় যাও, কেউ বলে থানায় নয়, সরাসরি চোরেদের ডেরায় যাও। কিন্তু ডেরাটি যে কোথায় তার খোঁজ কেউ দিতে পারলে না। ঘামছেন, শুরু হলো বাবার বুকে যন্ত্রণা, পাখার বাতাস করতে করতে মাও কাঁদছেন। এমন সময় এলো সেই দেবদূত রিক্সা চালক। চুরি নয়, অন্য ব্যাগগুলি নিলেও ওই ব্যাগটি বাবা ফেলে এসেছিলেন রিক্সাতেই। রিক্সাওয়ালা বললে, আমিও খেয়াল করিনি, রিক্সার সিট মুছতে গিয়ে দেখি এই ব্যাগ। এত টাকা গয়না দেখে তো মাথা বনবন করে ঘুরতে লাগলো। একবার মনে হলো ফেরত দিয়ে আসি, আবার আমার দারিদ্র টেনে ধরল, মানা করল। বিবেক তাতে সায় দিলে না। পাশ বইয়ে নাম ঠিকানা দেখে শেষমেশ চলেই এলাম। পথ চলতে অনেক সময় দেখি সামনে দুটো পথ। আসল পথটি ধরাটাই তো মানুষের কাজ। সে রবার্ট ফ্রস্টের দ্য রোড নট টেকেন পড়েছিল কিনা জানি না। 2 roads diverged in a wood, and I took the one less travelled by, and that has made all the difference. কিন্তু চলার পথে সঠিক পথটি চিনে নিতে তার ভুল হয়নি। যে পথে খুব কম লোকেই চলে, সে পথ চিনে পার্থক্য সে যে রচনা করেছে তা তো আমরা দেখতেই পেলাম। লিখলেন সৌরভ শাহরিয়ার, মানিকপুর, বেলমুড়ি, হুগলি থেকে।
অনিতা বসু, আপনি লিখছেন শিমুলিয়া, উত্তর 24 পরগনা থেকে। চলার পথের পথিক, প্রিয় প্রাত্যহিকী, হাজারো বিবর্ণ রংচটা ছবি বুকের খাতায় আলগোছে লেপ্টে থাকে। কখনো বৃষ্টি ধোয়া জলে, কখনো বা শরতের সোনার রোদের ছোঁয়ায় সেসব ছবি টুপ করে ঝিকিমিকি করে হেসে ওঠে। ঠোঁট টিপে হেসে নিজেই নিজে বিভোর হয়ে যাই। সদ্য নতুন বউ হয়ে কর্তার সাইকেলের পিছনে বসে গিয়েছিলাম বকচড়ার বটতলায় মনসা পুজোর মেলায়। আত্মীয়ের বাড়ি সাইকেল রেখে সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যের ফেরার সময় ঘটল বিপত্তি। শ্রাবণ মাস, অঝোর ধারায় বৃষ্টি, পথে হাঁটু সমান কাদা। ফলে সাইকেল রেখে অটোয় উঠে রওনা হলাম। অটো ড্রাইভার যুবক ছেলেটি এক ভ্যানওয়ালার সঙ্গে লাগিয়ে দিলে জোর ধাক্কা। ভ্যানওয়ালা নিজেকে সামলানোর আগেই ধবাস করে পড়লে রাস্তার জমা জলে। নিমেষের মধ্যেই হাটের চেহারা গেল বদলে। লোকে লোকারণ্য, ধরধর মারমার, সে এক ভয়ঙ্কর অবস্থা। ড্রাইভার বেচারি হাউমাউ করে কাঁদছে। ভুলে গেলাম আমি নতুন বউ। নিজের মধ্যে একজন ফুলন দেবী জেগে উঠল। বুকের ভিতর লালন করা প্রতিবাদী সত্তা চিৎকার করে উঠল, থামুন থামুন, খবরদার কেউ আইন হাতে তুলে নেবেন না, আমি একজন পুলিশ অফিসার। এই বলে চেঁচাতে থাকলাম। একটি প্রাণ বাঁচাতে এই মিথ্যেটুকু অকপটে বললাম। একে তো শালঙ্কারা নতুন বউ, তাই আবার পুলিশ অফিসার। পরিবেশ পরিস্থিতি থমথমে থেকে ক্রমে স্বাভাবিক হল। হাটুরে মানুষ গাঁয়ের পথে মহিলা পুলিশ অফিসার দেখে থতমত খেল। কিছু দূর এগিয়ে কর্তামশাই কানে কানে ফিসফিস করে বললেন, তুমি কি ছেলেটিকে চেনো? না তো। সত্যি চেনো না? না না না, সত্যি বলছি, তিন সত্যি বলছি বলেই ফিক করে হেসে ফেলি। অনিতা বসু, আপনি লিখলেন শিমুলিয়া, উত্তর 24 পরগনা থেকে। পম্পা সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে আপনার চিঠি এসেছে। এই উদার উন্মুক্ত পৃথিবীতে দৈনন্দিন চলার পথে কতই বিচিত্র ঘটনার সম্মুখীন হই। মনের এক পেয়ালা অন্তঃপুরে সেই সব হঠাৎ পাওয়া মুষ্টি ভরা হৃদ্যতা, আবেগ মধুর আলাপচারিতা যত্নে রাখি। ঘটনাগুলো আমার উপলব্ধির সীমা বিস্তৃত করে, শিক্ষা দেয়, সমৃদ্ধ হই। এই তো সেদিন বাজার থেকে ফিরছি। গলদঘর্ম অবস্থা। তাপমাত্রার পারদ ছুঁয়েছে 45 ডিগ্রি। আকাশে সূর্যদেব গনগনে আগুন বর্ষণ করছেন। রাস্তার ধারে একজন বৃদ্ধা ভিক্ষুক। শরীর বয়সের ভারে একেবারে দুমড়ে মুচড়ে পাকানো দড়ির মতো হয়ে গেছে। বাজারে এলেই ওকে সবসময় কিছু সাহায্য করি। সেদিনও ব্যাগ থেকে পয়সা বার করেছি, কিন্তু বৃদ্ধা সেদিন তার টিনের বাটিটা এগিয়ে দিলেন না। আমার ঘর্মাক্ত অবস্থা দেখে এগিয়ে দিলেন এক বোতল ঠান্ডা জল। রাস্তার পাশে কর্পোরেশনের ঠান্ডা জলের কল থেকে ভরে আনা। জলের বোতলটা এগিয়ে দিয়ে মৃদু স্বরে বললেন, বিঠি পানি পিবে? প্রথমে একটু হকচকিয়ে গেছিলাম। সেদিন প্রকৃতির তীব্র দাবদাহ উপেক্ষা করে পেয়েছিলাম এক শীতল ছোঁয়াচ, যা চলার পথে আমাকে নতুন করে শিখিয়েছিল মানবিকতা বোধ। আরও একটি ঘটনা। জানুয়ারি মাসে ভোর 5টায় ট্রেন। প্ল্যাটফর্মে অপেক্ষা করছি। হিমেল বাতাস কাঁপিয়ে দিচ্ছে। এক অপরিচিত হিন্দিভাষী তরুণী বলল তার ট্রেন রাত 11টাতে। আমি তাজ্জব,
এখন থেকে ও স্টেশনে কেন? ও বলল এই শহরের কিছুই চেনে না, দিদির বাড়ি এসেছিল কিন্তু দিদি বাড়িতে নেই। ও আমার মোবাইলটা চাইল, দাদাকে ফোন করে জানবে আগে কোনো ট্রেন আছে কি। আমি ব্যাগ থেকে মোবাইল বের করতেই পাশে দাঁড়ানো অন্য এক যাত্রী আমাকে বললেন, আপনার ট্রেনের ঘোষণা হয়ে গেছে, আপনি চলে আসুন। কিন্তু ওই মেয়েটা যে এখানে নতুন। ভদ্রলোক বললেন, ও এনকোয়ারিতে খবর নিক। সহজ সরল মনে বিশ্বাস করে মোবাইল দিচ্ছেন, আপনি ওকে চেনেন? আমার সম্বিত ফিরল। ট্রেনে বসে ভাবছিলাম, মেয়েটা কি সত্যি অসুবিধায় পড়েছিল, নাকি ওই অপরিচিত ভদ্রলোক আমাকে বিপদের হাত থেকে বাঁচালেন। পম্পা সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান। রিঙ্কু চট্টোপাধ্যায়, অলঙ্গিডাঙ্গা, পুরুলিয়া থেকে লিখছেন, ওরা তিনজন কলকল করতে করতে এসে বসলো অটোটায়। তিন কিশোরীর হাতেই বেশ বড় বড় মোবাইল ফোন, তাতে হাত চলছে সমানে। এ ওকে ছবি চ্যাট দেখাতে ব্যস্ত, গল্পে মশগুল। কৌতূহল চেপে রাখতে পারলাম না, জানতে চাইলাম কোন ক্লাসে পড়ো। একজন বলল 9-এ। তিনজনেই আধুনিক পোশাক পরেছে, টি শার্ট প্যান্ট। জিজ্ঞেস করলাম কোথায় নামবে। জানালো আমার গন্তব্যের আগেই ওদের স্টপ। ইন্টারনেট ঘেঁটে দেখলাম একটা ছোট্ট গ্রাম, যেখানে 2500 মতো জনবসতি। সেখান থেকে এই তিন কিশোরী ডায়মন্ড হারবার বেড়াতে এসেছিল ছুটির দিনের বিকেলে। সন্ধে নামতেই বাড়ি ফিরছে, নিজেদের তোলা ছবি স্ট্যাটাসে দিতে ব্যস্ত। আমাদের মতো মফস্বলে 8-এর দশকে বেড়ে ওঠা মেয়েরা যা কোনোদিন ভাবতেও পারেনি। বদলে যাওয়া যুগে স্বাধীনতার স্বাদ পাওয়া আহ্লাদিত মেয়েগুলোকে দেখে ভালো লাগলো। প্রত্যন্ত গ্রামেও আজ আধুনিকতার হাওয়া। অটো এসে থামল সরিষাহাটের মোড়ে। জমকালো জরির শাড়ি পরা, ঘোমটা মাথায় এক বালিকা বধূকে নিয়ে এক প্রৌঢ়া আমাদের সামনে এসে বসল। কচি বউটি সামনের তিন কন্যার হাতের মুঠোয় বিশ্বভরা যন্ত্রগুলোর দিকে অধীর আগ্রহে চেয়ে আছে। শুনছে ওদের কথাবার্তা, হয়তোবা ভাবছে নিজের সদ্য ফেলে আসা মেয়েবেলার কথা। প্রশ্ন করলাম, কোন ক্লাসে পড়তে তুমি? বয়স কত? সে বলল ক্লাস 8। পাশ থেকে উত্তর এলো 15 বছর। আরে, এ তো প্রায় ওদেরই সমবয়সী, অথচ যেন দুপক্ষ দুই মেরুর বাসিন্দা। বললাম, আর পড়বে না? ঘাড় নেড়ে না বলল। তার শাশুড়িকে বললাম, এইটুকু মেয়ের বিয়ে দিল ওর বাবা মা? উনি জানালেন, ওদের এমনই হয়। ভাবলাম, বাস্তব বড় কঠিন। এই কঠিন মাটিতে কেউ চিরকাল নিজস্ব স্বপ্নহীন জীবন যাপন করে, আর কেউ বা জোর করে অধিকার আদায় করে নিয়ে স্বাধীনতা ভোগ করে। কখনো কখনো ভুল পথে পা ফেলে, তবু ওরা চঞ্চল, উদ্দাম, নতুন যৌবনের দূত। আরেকটি ঘটনা, পাড়ার মোড়ে সবজি মাসির সামনে যেতেই শুনলাম মাসি ক্লাস 10-এ পড়া ছেলেকে ফোনে বলছেন, ঠাকুরকে ফুল জল দিয়ে ভাত খেয়ে নিস, তারপর স্কুলে যাবি। এখন রাখ, খদ্দের এসেছে। আমি বললাম, ছেলে বুঝি বাড়ির কাজ করে? না করলে কি করে চলবে দিদি? ওর তো বাবা নেই। আমিও পেট চালাতে সকালেই বেরোই। ছেলে আমার ভাত রেঁধে আমার জন্য রেখে ঠাকুরকে ফুল জল দিয়ে নিজে খেয়ে স্কুলে যায়। পাড়ার লোককে বেটা ছেলেকে দিয়ে কাজ করাই শুনে কত নিন্দামন্দ করে, কিন্তু বলো, বেটা বেটির ফারাক আছে কি? হতবাক হয়ে গেলাম। সামান্য সবজি বিক্রেতা মাসি আমার কাছে প্রণম্য হয়ে উঠল। সত্যি তো, এই বৈষম্য কবে খুঁজবে, যদি না তথাকথিত শিক্ষিত সমাজ পুত্র সন্তানকে স্বাবলম্বী না করে তোলে? ততদিন মেয়েরা চাকরি করেও ঘর সামলাতে বাধ্য থাকবে, বাধ্য হবে। লিখলেন রিঙ্কু চট্টোপাধ্যায়, অলঙ্গিডাঙ্গা, পুরুলিয়া থেকে।